এবারে আমরা কিছু পরিচিত ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণ করব। আমরা শুরুতেই যদি sin x ফাংশনটার কথা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি y equal to f of x equal to sin x। সুতরাং f of x plus h equal to sin x plus h। তাহলে dy dx equal to কি? আমরা dy dx এর মূল নিয়মের ফর্মুলাটা অলরেডি জানি। dy dx equal to limit h tends to 0 function of x plus h minus function of x divided by h equal to limit h tends to 0 sin x plus h minus sin x divided by h। এবার একটু খেয়াল করি বাচ্চারা, এটা কিন্তু এখন লিমিটের ম্যাথে কনভার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু লিমিটের ম্যাথ অলরেডি পড়ছো এবং আমিও কিন্তু তোমাদের করাইছি। কারো যদি লিমিটের কনসেপ্টে ঝামেলা থাকে তাহলে আমাদের কিন্তু আবার লিমিটের লেকচারগুলো দেখে আসতে হবে। sin x plus h minus sin x, আমরা যদি sin c minus sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে লিমিট h tends to 0 sin x plus h minus sin x equal to 2 cos c plus d by 2 sin c minus d by 2 divided by h। এবার আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে x plus x কত? twice x plus h by 2। তাহলে লিমিট h tends to 0 2 cos twice x plus h by 2 sin x minus x cancel h by 2 divided by h। cos twice x plus h by 2 এটাকে ভেঙে কি লেখা যাবে? x plus h by 2 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারবো লিমিট h tends to 0 2 cos x plus h by 2 into sin h by 2 divided by h। তোমরা সবাই জানো যে লিমিট h tends to 0 sin h by 2 এর নিচে তোমার h by 2 দরকার, এবং এই 2টা কিন্তু আসলে আমরা এই যে এইখানে যে 2টা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারি, তাই না? আসলে একটু খেয়াল করো, এটা হচ্ছে 2 by h। এটাকে যদি আমরা নিচে নিয়ে এসে লিখি, ভগ্নাংশ হরে নিয়ে এসে লিখি, তখন এটাকে আমরা h by 2 লিখতে পারবো। ভাগ আকারে লিখলে আমরা এটাকে h by 2 লিখতে পারবো। অর্থাৎ এই 2টাকে আমরা চাইলে কিন্তু এই জায়গায় এভাবে লিখতে পারি h by 2। তাহলে এরপরে আমরা এখন কি লিখতে পারবো? লিমিট h tends to 0 cos x plus h by 2 into limit h tends to 0 sin h by 2 divided by h by 2। এবার একটা জিনিস একটু খেয়াল করি, লিমিট h tends to 0 cos x plus h by 2, তাহলে আমরা এখানে এখন দেখেন অনির্ণ আকার বা ইনডিটারমিনেট ফর্ম নাই, তাই যদি মান বসায় দেই তাহলে এইখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে cos x, আর ডেফিনেটলি লিমিট h tends to 0 sin h by 2 divided by h by 2 equal to কত? 1। দ্যাটস ওয়াই ইনটু 1। এই 1টা না লিখলেও হয়। তাহলে আমরা কি রেজাল্ট পেলাম? আমরা পেলাম হচ্ছে sin x এর মূল নিয়মে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন রেজাল্ট কি? cos x। অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলতে পারি dx of sin x, ওই যে fx এর ভ্যালুটা তো এখানে sin x, তাই ইকুয়াল টু কত আসলো? ইকুয়াল টু আসলো হচ্ছে গিয়ে cos x। এবারে sin x কে ডিফারেন্সিয়েশন করলে বা অন্তরীকরণ করলে যে cos x আসে এই বিষয়টা আমরা একটু ফিল করার চেষ্টা করব। অর্থাৎ যদি একটু কোনো চিত্রটিত্র এঁকে বিষয়টা বোঝা যায়, এরকম গাণিতিক সমীকরণ আমাদের অনেক সময় পুরো বিষয়টা ফিল করতে সমস্যা হয়, তাই আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। তোমরা চিত্রে sin x এর গ্রাফটা দেখতে পাচ্ছ, তো আমরা sin x এর গ্রাফ থেকে কিভাবে তার ডিফারেন্সিয়েশনের গ্রাফ বা অন্তরীকরণের গ্রাফ আঁকা যায় সেটা বোঝার চেষ্টা করি। তো এই গ্রাফটা যদি sin x এর গ্রাফ হয়, তোমরা জানো যে অন্তরীকরণ বা পরিবর্তনের হার কি নির্দেশ করে? কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল। আমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করি, এই বিন্দুটা মোটামুটি ভাবে আমরা স্পর্শকটার দিকে তাকালে দেখা যাচ্ছে স্পর্শকটা আইডিয়া করে বলা যায় যে অলমোস্ট 45 ডিগ্রির কাছাকাছি একটা অ্যাঙ্গেল তৈরি করে। সো সেখান থেকে আমরা বলতে পারি যে এই বিন্দুতে যে স্পর্শক তার ঢালটা কি? তার ঢালটা হচ্ছে tan 45 ডিগ্রি অথবা 1।
তাই এই পয়েন্টে স্পর্শকের ঢাল হচ্ছে 1 বা আমরা 1 ভ্যালুটা নিলাম। তারপরে এই পয়েন্টটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে, এই পয়েন্টে স্পর্শক তো এক্স অক্ষের সমান্তরাল হয়ে গিয়েছে, তাই এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত? 0। তাই এই বিন্দুতে ঢাল বসাইলে সেটার মান 0 আসবে। আবার এই পয়েন্টটা যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি, এই পয়েন্টে স্পর্শকের ঢাল দেখো, স্পর্শকের ঢালটা স্পর্শক এরকম নেগেটিভ। মোটামুটি ভাবে এই অ্যাঙ্গেলটুকু 45 হলে এটা 135, জাস্ট আইডিয়া করে যদি আমরা বসাই, এই পয়েন্টে tan 135 মানে -1, তাই এই বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে -1। এই পয়েন্টে আবার আমরা দেখতে পাচ্ছি স্পর্শকের ঢাল কত? 0। আবার এইখানে যখন আমরা এই গ্রাফটা দেখব, আবার কিন্তু এই বিন্দুতে স্পর্শকের ঢালটা আবার এটা মোটামুটি এরকম হয়ে গেছে 45 ডিগ্রি, সেখান থেকে আমরা বলতে পারি 1। এখন আমরা কি করলাম, আমরা এই sin x গ্রাফের বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢালগুলো একটা গ্রাফে বসাইলাম। এবার পয়েন্টগুলো যদি কানেক্ট করে দিই, অর্থাৎ এইভাবে যদি কানেক্ট করি, তাহলে আমরা যে গ্রাফটা পাচ্ছি সেই গ্রাফটা মোটামুটি এরকম। এবং এটা তোমরা যদি cos এর গ্রাফ এঁকে থাকো তাহলে তোমরা বুঝবে যে এটা যদি sin x এর গ্রাফ হয়, এখান থেকে আমরা যে গ্রাফটা পাচ্ছি এটা হচ্ছে cos x এর গ্রাফ। সো এটা আমরা গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করলাম যে কেন sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। তাহলে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হচ্ছে আমি তোমাকে এরকম একটা গ্রাফ দিলাম। এই গ্রাফটা যদি y এর গ্রাফ হয়, অথবা এটাকে যদি আমরা y দ্বারা রিপ্রেজেন্ট করি, আমি তোমার কাছে জানতে চাচ্ছি dy dx এর গ্রাফটা কিরকম হবে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, চেষ্টা করে আমাকে সলিউশনটা পাঠানোর চেষ্টা করতে পারো। তার পাশাপাশি একটা বিষয় একটু বলি, আমরা কি বের করলাম? আমরা বের করলাম হচ্ছে dx of sin x equal to cos x। তুমি যদি একইভাবে মূল নিয়মেই cos x কে অন্তরীকরণ করো, তাহলে তুমি রেজাল্ট পাবা নেগেটিভ sin x। এই দুটা একদম হুবহু সেম নিয়মে, তাই আমি সেকেন্ড অংশটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি।